করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কেকড়াডিহির বৃত্তান্ত। ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট্ট স্টেশনে পৌঁছয় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষুনি সব বৃত্তান্ত আঁচ করা চলে। কেকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দফতরের ইঞ্জিনিয়ার, কাজেই তার একটি সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যাসে নেই। পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলুম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন কেকড়াডিহি এই স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল তিনেক দূরে। স্টেশন মাস্টার মুচকি হেসে আরও বললেন, দিব্যি তো জ্যোৎস্না ফুটে আছে, তাকিয়ে দেখুন না চারপাশে কোথায় আছেন, একেবারে নির্বাসনে। চারিদিকে আর কোনো বাড়িঘর নেই। জ্যোৎস্না দেখলুম কাছে ও দূরে কয়েকটা তালগাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলুম বিশাল এক মাঠের মাঝখানে এই স্টেশন। বললুম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে। স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। অবাক হয়ে বললুম, আপনার কি বিপদ? স্টেশন মাস্টার এক চোখা রেল লণ্ঠনের দম একটু বাড়িয়ে দিয়ে বললেন, বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়ব তার উপায় নেই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনেই রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে? কে? এত কথায় আপনার কাজ কি মশাই? বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে ঢুকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললাম, শুনুন শুনুন। ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনির সময় নেই মশাই, এক্ষুনি ওরা এসে পড়বে, ঘুমুতে দেবে না, স্টেশনে থেকেও রেহাই নেই। এতক্ষণে খালাসি বা পয়েন্টসম্যান যেই হোক খুক খুক করে কাস্তে কাস্তে ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় একটা সিন্দুকের উপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভরকে গিয়েছিলুম। লোকটাকে ডাকলুম, এই যে দাদা, শুনছেন? তার নাক ডাকা শুরু হয়ে গেল, কোনো সাড়াই পাওয়া গেল না। কেকড়াডিহি স্টেশন দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তির মশা। মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালুম। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো। তখন মরিয়া হয়ে ঠিক করলুম 3 মাইল রাস্তা হেঁটে কেকড়াডিহি চলে যাব। জ্যোৎস্নার রাতে হাঁটতে অসুবিধা হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে পিচের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল, কে? বললুম, আমি কলকাতা থেকে আসছি। কেকড়াডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেন লেট করে পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছি, তাই। লোকটি আমায় থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললুম, তাহলে চলুন না, দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকারটা কি? লোকটি ঘর ঘর করে অদ্ভুত হাসল। একটু অপেক্ষা করুন না, এক্ষুনি আব্দুলের রিকশো এসে যাবে। আরও খুশি হয়ে বললুম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ভালো, তবে একটু আধটু মন্দও বলতে পারেন। কেন বলুন তো? আব্দুল তার রিকশোয় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি? আমরা তো মরার সঙ্গে এক রিকশোয় যাচ্ছি নে। কিছু বলা যায় না। লোকটি চাপা স্বরে বলে উঠল, এই যে আপনিও আব্দুলের রিকশোয় যাবেন, আপনিও মরা নন, তার গ্যারান্টি দিচ্ছে কে? লোকটি তো বেজায় রসিক। হাসতে হাসতে বললুম, সে গ্যারান্টি আমি দিতে পারি। আমি একেবারে জ্যান্ত মানুষ, জলজ্যান্ত বলতে পারেন। আমার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মরা? হেসে অস্থির হয়ে বললুম, মরা কখনো কথা বলে? মরা কি এমনই দাঁড়িয়ে রিকশোর জন্য অপেক্ষা করে?
লোকটি গম্ভীর স্বরে বলল, কেকড়াডিহিতে মরারাও জ্যান্ত মানুষের মতো, ফারাক নেই। একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল। মরাটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা। তাহলেই বুঝুন। লোকটি সত্যি তুখোড় রসিক, নিজে একটু হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না। বললুম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বলেছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে কারা নাকি জ্বালায়। মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে। ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যাকগে, আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল। কোনো আলো নেই, একবার চাপা ভেপু বাজল শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেলি কেমন, তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, 5 টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেলুম। দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল। রিক্সার চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, মরাটা কাদের রে আব্দুল? আব্দুল বলল, রায়পুরের পাঁচু, তান্ত্রিক হয়েছিল। ওদিকে তান্ত্রিকের যা অবস্থা, রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জে মশাই। আমার সঙ্গী তাহলে এক মুখুজ্জে মশাই, বেশ রসিক মানুষ বটে। খি খি করে হেসে বললেন, তুইও তো গিয়েছিলি বাবা। আজ্ঞে। আব্দুল রিকশাওয়ালা সায় দিল। তা আপনার কি অবস্থা বলুন শুনি। মুখুজ্জে মশাই বললেন, আমার আর কি বলবো, জামাই মেডিকেলের ডাক্তার, অনেক চেষ্টা চরিত্র করলো, কিন্তু কাজ হলো না। সবই কপালের লেখন মুখুজ্জে মশাই। বুঝতে না পেরে বললুম, কি হয়েছিল আপনার? আবার কি, ওই তান্ত্রিক। মুখুজ্জে মশাই শ্বাস ছেড়ে বললেন, তারপর আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছিল? অবাক হয়ে বললুম, আমার কি হবে? আহা, কিছু না হলে তো এই তাজা তরুণ বয়সে টেসে গেলেন কি করে? টেসে গেলুম মানে? মুখুজ্জে মশাই খিখি করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল, কথা শোন, এখনো লুকোচাপা করছে দেখছিস? আব্দুল বলল, নতুন টাসা তো, তাই বলতে একটু লজ্জা হচ্ছে, পরে ঠিকই বলবেন। হকচকিয়ে গিয়ে বললুম, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খি খি খ্যা খ্যা হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তালগাছের সারি, চাঁদটা জ্যোৎস্না ছড়াচ্ছে সমানে। তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো। এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জে মশাই হঠাৎ বললেন, রোক্কে রোক্কে, আব্দুল এইখানে নামিয়ে দে। আব্দুল রিক্সা থামিয়ে বলল, এখানে নামবেন কেন? মুখুজ্জে মশাই নেমে বললেন, এই ছাতিম গাছটা দেখছিস, এটা আমার বরাবর খুব পছন্দ, এইখানেই ডেরা করা যাক। সে কি? তখন বললেন, কুঠিবাড়ির জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন। না রে, থাক থাক। মুখুজ্জে মশাই নরম গলায় বললেন, শ্যাওড়া গাছে বড্ড প্যাঁচার জ্বালাতন, সারা রাত্রির ক্যাও ক্যাও করে জ্বালিয়ে মারে, বরং ছাতিম গাছটা। সঙ্গে সঙ্গে রাস্তার ধারের ছাতিম গাছের ভেতর থেকে কে বলে উঠল, এখানে হবে না, আগে গিয়ে দেখ। মুখুজ্জে মশাই গর্জে উঠলেন, কোন ব্যাটারে? বাপ্তি সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, তা জানিস? নাম বলছি হতভাগা। ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন। তারপর ধস্তাধস্তি হইচই বেঁধে গেল। গাছের ডালপালা বেজায় নড়তে থাকলো। আব্দুল জোরে রিক্সা চালিয়ে দিল। তফাতে গিয়ে বলল, মরুক ওরা ঝামেলা করে, চলুন স্যার, আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে নিরিবিলি তাল গাছের কাছে পৌঁছে দিই, মনের সুখে থাকবেন। জ্যোৎস্না রাত্রিরে ঠ্যাং ঝুলিয়ে বসে গান গাইবেন, বাধা দেবার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিক্সা এবার খুব বেগে চলেছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলুম, আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। কি ভুল স্যার? আমি একজন জ্যান্ত মানুষ। হাসির চোটে আব্দুলের রিক্সার গতি কমল। সে বলল, সে তো আমারও মনে হয় স্যার, আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না। যেমন
এই দেখুন না আমার ব্যাপারটা। তান্ত্রিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম, তারপর কি হলো বুঝতেই পারলাম না। ডাক্তারবাবুরা জান ঘরে ফেলে রাখলো আমাকে। জান ঘর? সে আবার কি? আগে রুগী টেসে গেলে যে ঘরে রাখে, সে তো মর্গ। কি সর্বনাশ! আব্দুল হাসল ফের। তা সর্বনাশ বই কি। বউ এসে জান ঘরে আমাকে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো। বলে কি, শুয়ে থাকলে সংসার চলবে, রিকশো না ঠেললে খাওয়া জুটবে কি করে। তাই শুনে জানঘর থেকে বেরিয়ে এলুম। রিকশো ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল, আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিকশো থামিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছেন। গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলুম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই বলছে। চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। লাফ দিয়ে রিকশো থেকে নেমেই দৌড় দিলুম। আব্দুল পেছনে চেঁচাচ্ছিল, টাকা বাবু মশাই, ভাড়ার টাকা দিয়ে যান। জল কাটা ধানক্ষেত ভেঙে দৌড়চ্ছিলুম। অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো জুগজুল করছিল। আলোর কাছে গিয়ে দেখি জনা 4-5 জন লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি। আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভড়কে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ খাটুলি থেকে মরাটা আর মোড়া খেয়ে উঠে বসল। তারপর হাই তুলে হাত বাড়িয়ে ঘর ঘরে গলায় বলে উঠল, একটা সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল। মনে হলো অতল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। গেনুদা বলেছিলেন, আগে খবর না দিয়ে কেকরাডিহি আসা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝেছিলুম বলেই আর ভুলেও কেকরাডিহির নাম পর্যন্ত মুখে আনি না। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।